ওকে স্যার। স্ক্রিনে এখন দেখা যাওয়ার কথা C211 মেকানিক্স অফ সলিডস 1 এবং স্ট্রেস বলে একটা ফার্স্ট স্লাইড, এটা দেখা গিয়েছে তো? কনফার্ম? জি স্যার, জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা প্রসিড করি। আমাদের গতকাল আমরা দেখিয়েছি যে আমাদের সিলেবাস কন্টেন্ট কি এবং সেই অনুযায়ী আমরা কি কি চ্যাপ্টার পড়াবো সেটাও বলেছি আর কি। এবং প্রথম ক্লাসটাই হচ্ছে আমাদের আজকে শুরু হবে, সেটা হচ্ছে স্ট্রেসের উপরে। সো এতক্ষণ বোধহয় আমার মাইক্রোফোনই মিউট হয়ে গিয়েছিল। এনিওয়ে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের স্ট্রেস এবং আজকে থেকে আমরা ক্লাস শুরু করব এবং তোমাদেরকে এই ক্লাসের লেকচার নোটটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি MS টিমে, তোমাদের সবাইকে অ্যাড করা আছে, কাজেই তোমরা এই ক্লাস নোটটাও পেয়েছো। প্র্যাকটিক্যালি আমরা গোটা বই ফলো করলেই কাজ চলে। আমাদের মেইন বইটা হচ্ছে পপোভের, যেটা ওয়াইডলি নোন এজ পপোভের বই। পপোভের বইটা ফলো করলেই আমাদের চলে, সেটা দিয়েই আমাদের চলবে। হাউএভার যেহেতু করোনার সমস্যা আছে, এখনো হয়তো সরকার সবকিছু অ্যালাউ করে নাই, ওপেন করে দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটি। আমরা যেটা করব, প্রতিটা ক্লাসের জন্যই আমি এই লেকচার নোট যেটা আমার ক্লাস নোট যেটা সেটা আমি আপলোড করে দিব এবং তোমরা সেটা ফলো করলে ইট শুড বি মোর দেন এনাফ। খালি যেসব প্রবলেম সলভ করতে বলবো সেটা তোমাদের করতে হবে আর কি, বা নিজের যেগুলি করার কথা, নিজের পড়ালেখা যেটা করার কথা সেগুলা তোমাদের করতে হবে। সো আমরা প্রসিড করি। এই তোমরা কেউ তোমাদের ভিডিও অন করো না। স্যার। হ্যাঁ বলো। স্যার অনেকের তো স্যার নামের সাথে রোলটা এখনো অ্যাড করা নেই, তো স্যার রিনেম অপশনটা অন করলে আজকেরটা বাদ দাও, আজকেরটা আমি না হয় হাতে ধরে করে নিব ম্যানুয়ালি পরে, কিন্তু আগামী ক্লাস থেকে শুধুমাত্র স্টুডেন্ট নাম্বার দিয়ে জয়েন করবা এবং ওই 018ও দিবা না, ঠিক আছে? ওকে স্যার। ওই 20 লাগাবা না সামনে, এগুলি থাকলে ওই পরে অ্যাটেন্ডেন্সের শীট বানাতে বেশ ঝামেলা হয়। এনিওয়ে, মাইক্রোফোন সবাই অফ রাখো, এই বিভিন্ন ধরনের সাউন্ড যেন না আসে। তাহলে স্ট্রেস নিয়ে আমরা শুরু করি, যেহেতু ফার্স্ট ক্লাসের স্ট্রেস। তাহলে স্ট্রেস আমরা আগের থেকেই পড়ে এসেছি, আমরা জানি যে স্ট্রেস কাকে বলে। আমরা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটেও স্ট্রেস সম্বন্ধে দেখেছি যে বেসিক্যালি আমরা এই পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়াকে আমরা স্ট্রেস বলি। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া স্ট্রেস জানার পরেও সেকেন্ড ইয়ার এসে আমরা আবার শুরু করছি স্ট্রেস দিয়ে কারণটা কি। আমরা নর্মালি মনে করো এর আগে কি করছি, হয়তো ফার্স্ট ইয়ারে তোমার বিভিন্ন ধরনের মেম্বার ছিল যেগুলাকে আমরা অ্যানালাইসিস করেছিলাম এবং সেগুলি ভাস্ট মেজরিটি ছিল টু ফোর্স মেম্বার। রেয়ারলি হয়তো আমরা ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাইড বা জয়েন্ট বা কানেকশন ছাড়া অন্য কোনো পয়েন্টে লোড ছিল, এগুলার মেম্বার ফোর্স বের করেছিলাম। এবং আমরা যেটা করেছিলাম গ্রস এরিয়া যেটা মেম্বার সেটা দিয়ে ভাগ করেই আমরা স্ট্রেসটা বের করেছিলাম। কিন্তু ইন রিয়েলিটি তোমরা যেটা দেখবা সেটা স্ট্রেস যখন হিসাব করো সবসময় যদি গ্রস এরিয়া দিয়ে ভাগ করে দাও দ্যাট মাইট নট বি কারেক্ট। সে ফর এক্সাম্পল, তুমি যখন নিজের দুই পায়ের উপরে দাঁড়াও, তোমার শরীরের একটা ওজন আছে, তাহলে সেই ফোর্সটাকে তুমি যদি যেই জায়গায় দাঁড়িয়ে আছো পায়ের তালুর যেই এরিয়া সেটা দিয়ে ভাগ করো, এক ধরনের ভ্যালু পাবা। মনে করো তুমি একটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছো, আর বেঞ্চের সারফেস এরিয়া যেটা সেটা দিয়ে যদি ভাগ করো আরেক ধরনের ভ্যালু পাবা। এখন তাহলে চিন্তা করার অবকাশ আছে যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। সো পার্টিকুলার যে এক্সাম্পলটা আমি বললাম সেখানে সারফেসে দেখো যে শুধুমাত্র কন্ট্যাক্ট এরিয়াতেই লোডটা ট্রান্সমিট হচ্ছে এবং সারফেসটা পুরাপুরি আদার পয়েন্টগুলো যেখানে কন্ট্যাক্ট নাই সেই সব জায়গায় ফ্রি অফ ফোর্স আছে। তাহলে পুরো এরিয়া দিয়ে যদি তুমি ভাগ করো সেটা কারেক্ট হবে না, তোমাকে ভাগ করতে হবে হলো কেবলমাত্র যেটুকু দিয়ে তুমি কন্ট্যাক্ট পাচ্ছ সেটা দিয়েই ভাগ করতে হবে। কাজেই সেই ক্ষেত্রে ওই কন্ট্যাক্ট এরিয়াটার উপরে প্রচুর স্ট্রেস আসবে, আর রিমেইনিং টপ সারফেস যেটা সেগুলা ফ্রি অফ স্ট্রেসই থাকার কথা। ওয়ারাস তুমি যদি এমন একটা জায়গার উপরে দাঁড়াও যে তোমার মোস্টলি তোমার যেই পায়ের ইমপ্রেশন আছে সেটার কাছাকাছি একটা, মনে করো একটা পোস্টের মতো জিনিসের উপরে দাঁড়িয়েছো বা একটা কলাম শেপের জিনিসের উপরে দাঁড়িয়েছো, দেখা যাবে যে কিছু দূর যাওয়ার পরে পুরো এরিয়াটাই ওই ফোর্সটাকে তোমার নিজের যে ওজন আছে সেটাকে রেজিস্ট করে। সেই ক্ষেত্রে হয়তো এটা তোমার ভাগ করা যাইতে পারে।
মনে করো তুমি একটা 2 ফুট বাই 2 ফুট একটা কলামের উপরে দাঁড়িয়ে আছো, তাহলে দেখা যাবে যে হয়তো ওই কলামটা যদি একটু সাফিসিয়েন্টলি লম্বা হয়, 6-7 ফিট লম্বা হয়, দেখবা যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার থেকে যদি 2-3 ফুট নিচে যাও, তাহলে দেখা যাবে যে সেখানে ঠিকই আসলে ওই এরিয়া দিয়ে ভাগ করলে তোমার ওজনকে স্ট্রেসটা কারেক্ট ভাবেই পাওয়া যায়। ওয়ারাস যে সারফেসে তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গায় শুধু কন্ট্যাক্ট এরিয়া দিয়ে ভাগ করতে হয়। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে তুমি কিভাবে লোডটা অ্যাপ্লাই করছো সেটা যেমন একটা জিনিস, কিসের উপরে অ্যাপ্লাই করছো সেটা একটা জিনিস, এবং কোন জায়গায় তুমি ক্যালকুলেট করছো স্ট্রেসটা সেটা আরেকটা জিনিস। সো সব জিনিসই আসলে বিবেচনায় আনার দরকার হয়। তুমি মনে করো টেবিলের উপরে, মনে করো 4 পায়ের একটা টেবিল আছে আমাদের, সেটার টপে মাঝখানে কেউ বসে আছে, তাহলে সারফেসের দেখো যে জায়গায় সে বসে আছে সেই জায়গায় তার পুরা ফোর্সটা কাজ করছে, ওই এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস পাওয়া যাবে। নিয়ার বাই টপ সারফেস যেগুলো, এগুলাতে কোনো ধরনের ফোর্সও নাই, কোনো ধরনের স্ট্রেসও নাই। হোয়ারাস টেবিলটা আমরা ধরে নিলাম 4 পায়ার, যদি সে একদম টেবিলের টপের সেন্টারে বসে থাকে, পায়াগুলার থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তাহলে 4 পায়াতেই তার যে ওজন 4টা সমান ভাগে ভাগ হয়ে যাবে এবং সেগুলা পায়ের এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস পাওয়া যাবে। হোয়ারাস সে যদি একটা পায়ের কাছে চলে আসে, ওখানে বেশি রিয়াকশন হবে এবং ওই পায়াতে এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস বেশি পাওয়া যাবে, অন্য পায়াগুলোতে স্ট্রেস কম পাওয়া যাবে। তাহলে জেনারেলি আমরা যেটা বলতে পারি সেটা হলো যে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ এ গিভেন ফোর্স, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের আসলে স্ট্রেস ডেভেলপ করবে। এটা এমন কোনো কথা নাই যে একটা ফোর্স আছে সেটার জন্য একই মেম্বারের সব জায়গায় একই স্ট্রেস ডেভেলপ করবে, সেটা হবে না। টেবিলের এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে যে জায়গায় আমরা টেবিলের উপরে উঠে হঠাৎ কোনো কারণে শক হয়েছে বসেছি, সেই জায়গায় স্ট্রেসের ভ্যালুটা ভেরি হাই, সারফেসে অনেকগুলা পয়েন্টে স্ট্রেসই নাই। আবার পায়া দিয়ে যেহেতু আমাদের ফোর্সটা ট্রান্সমিট হচ্ছে, পায়া এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস পাওয়া যাচ্ছে। আবার কেউ যদি পায়ের কাছে গিয়ে বসে, সেই পায়াটাতে বেশি স্ট্রেস, অন্য পায়াগুলোতে কম স্ট্রেস। দ্যাট মিনস আসলে স্ট্রেস প্রতি পয়েন্টে ভ্যারি করছে, এটা ফিক্সড কোনো ভ্যালু না ফর এ গিভেন ফোর্স, এটা লোকেশন ডিপেন্ডেন্ট জিনিস। ঠিক আছে, তাহলে এখন দেখো নিচে আমরা লাল কালারে কি লিখেছি খেয়াল করো, সেটা হচ্ছে দেখো স্ট্রেস ডেফিনেশন আমরা দিয়েছি। স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য intensity of force per unit area, intensity of force per unit area at any point। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টের সাথে আমরা রিলেট করছি, এটা জেনারেল কোনো ইস্যু না যে সব জায়গাতেই এক হবে সেরকম না। এবং এরপরে কি লেখা আছে দেখো, টু ডেজিগনেট স্ট্রেস নোটেশন সিম্বল, ঠিক আছে, ব্র্যাকেটে লেখা নরমাল স্ট্রেস এন্ড টাও, ব্র্যাকেটে লেখা শিয়ার স্ট্রেস আর ইউজ। তার মানে আবারও আরেকটা নতুন টার্মিনোলজি অ্যাড হয়ে গিয়েছে, নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস। তার মানে স্ট্রেস আমরা হিসাব করব, কিভাবে হিসাব করব, ইন্টেন্সিটি অফ ফোর্স পার ইউনিট এরিয়া এট এ পয়েন্টের সাথে রিলেটেড হয়ে গেল স্ট্রেসটা। এটা আমরা শুরুতেই বলে নিলাম এত কথা বলে, এবং এরপরে যখন আমরা এই ডেফিনেশনটা তোমাদেরকে দিতে গেলাম তখন আবার বলে ফেললাম যে ফোর্স পার ইউনিট এরিয়া বলার পরেও যে এটাকে আমরা কিভাবে নোটেশন দিব, দুইটা নোটেশন বললাম, একটা সিগমা একটা টাও। এবং সিগমা বললাম নরমাল স্ট্রেস, আর টাও বললাম শিয়ার স্ট্রেস। তার মানে স্ট্রেসকেও আসলে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে চাচ্ছি, একটা হলো নরমাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস। ফাইন, তাহলে নরমাল স্ট্রেস কি, শিয়ার স্ট্রেস কি আমাদের জানা দরকার। এই ফিগারে দেখো যে একটা আরবিটারি মেম্বার আছে, সেটাকে P1 P2 P3 এইভাবে Pn সংখ্যক লোড আছে, হোয়াট এভার দ্য লোড ভ্যালু ইজ, হোয়াট এভার দ্য ডিরেকশন ইজ, কিছু একটা এটার উপরে ডিফারেন্ট ধরনের ফোর্স আছে কাজ করতেছে। সেই মেম্বারটাকে আমরা মনে করো যে কোনো জায়গায় কেটেছি, কাটার পরে একটা সেকশন পাওয়া গিয়েছে এটাতে, সেটাতেও হয়তো বিভিন্ন ধরনের ফোর্স আছে। ঠিক আছে, এখন দেখো এই ফোর্সগুলা এক একটা আরবিটারি ডিরেকশনে থাকতে পারে। ঠিক আছে, আরবিটারি ডিরেকশনে থাকলেও আমরা যেটা করতে পারি, যে কোনো ফোর্সকে আমরা যেই ক্রস সেকশনের উপরে সে কাজ করে, সেই ক্রস সেকশনের যে কোনো আরবিটারি, এরকম একটা 3D তে XYZ অ্যাক্সিসের রেসপেক্টে র্যান্ডম কোনো একটা ডিরেকশন আছে, তাহলে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, প্রোভাইডেড আমরা একটা প্লেনের প্যারালাল ভাবে এই সারফেসটাকে কেটেছি, মনে করো এখানে YZ প্লেনের প্যারালাল ভাবে কাটা হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি, এই ফোর্সটাকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন বা এক্স এর ডিরেকশনে একটা কম্পোনেন্ট, তারপরে এই প্লেন বরাবর ওয়াই ডিরেকশনে একটা কম্পোনেন্ট, এবং এই প্লেন বরাবরই জেড ডিরেকশনে একটা কম্পোনেন্ট, তিনটা ভাগে ভাগ করতে পারি এই ফোর্সটাকে। তাহলে একটা হলো তোমার মনে করো PX, একটা হলো PY, একটা হলো PZ। তোমরা এই যে একটু অন্যদেরকে
এন্ট্রি দিও আর কি, আর ভিডিও সবাই অফ রেখো। তাহলে পিএক্স পিওয়াই পিজেড তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে এখন দেখো এই যে ভাগ যে আমরা করলাম এই ফোর্স গুলা এই সারফেসের উপরে কি রকম আসলো, একটা আসলো নর্মাল ফোর্স আর একটা হলো সারফেসের প্যারালাল ফোর্স। ঠিক আছে, আমরা তিনটা অ্যাক্সিস বরাবর যে কোনো ফোর্সকে ভাগ করতে পারি এবং যে কোনো ক্রস সেকশনের উপরে একটা র্যান্ডম ডিরেকশনে 3D স্পেসে যদি একটা ফোর্স থাকে সেটা ডেল্টা পি বলো আর পি বলো, ইট ডাজন্ট ম্যাটার, সে ডেল্টা পি বা পি যেটাই তুমি মনে করতে চাও করো। এইটাকে আমরা তিন অ্যাক্সিস বরাবর তিনটা ভাগে ভাগ করতে পারি এবং তিন অ্যাক্সিসের সম্বন্ধে আমি শুরুতেই বলে নিলাম যে অ্যাক্সিসটা আসলে র্যান্ডমলি আমরা চুজ করি নাই। অ্যাক্সিসটা আমরা যেহেতু আমাদের ব্যক্তিগত জিনিসের স্ট্রাকচারে লোড দিয়েছো তার ডিফরমেশন হবে। স্ট্রাকচার জানে না তুমি তোমার অঙ্ক করার সুবিধার্থে কোন দিকে অ্যাক্সিস ধরছো, কাজেই অ্যাক্সিস তুমি কি ধরলা তার সাথে স্ট্রাকচারাল ডিফরমেশনের কোনো সম্পর্ক নাই। তোমাকে কেউ যদি একটা ঘুষি মারে তুমি যেই পরিমাণ ব্যথা পাওয়ার এবং তুমি যেই পরিমাণ পিছিয়ে যাওয়ার বা তোমার যে জায়গায় মারলো সেই জায়গায় সারফেসের যতটুকু ডিফরমেশন হওয়ার ততটুকুই হবে। কেউ একজন পাশে বসে অঙ্ক করলো এক্স ওয়াই জেড অ্যাক্সিস ধরে, সেটার সাথে ওই তোমার কি ঘটবে ডিফরমেশন সেটার কোনো সম্পর্ক নাই। এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমরা ধরি নিজেদের সুবিধার জন্য, হিসাব করার জন্য বা ইজিলি যাতে আমরা কোয়ান্টিফাই করতে পারি সেই জন্য। তাহলে আমরা প্যারালাল করে এই প্লেনটাকে সেট করছি বা নরমাল সেট করছি এই ক্রস সেকশনের উপরে পারপেন্ডিকুলার এবং সেই তিনটা ভাগে ভাগ করছি এবং পিএক্স পিওয়াই পিজেড বা ডেল পিএক্স ডেল পিওয়াই ডেল পিজেড তিনটা ফোর্সে এটাকে ভাগ করছি। তাহলে ফোর্সের ক্যারেক্টার যেটা পাওয়া গেল যে একটা এই ক্রস সেকশনের সাথে নরমাল ভাবে আছে আর দুইটা এই ক্রস সেকশনের সাথে প্যারালাল ভাবে আছে। তাহলে যে কোনো পয়েন্টে যদি একটা ফোর্স থাকে ডেল্টা পি, যে কোনো একটা পয়েন্টে যদি ফোর্স থাকে ডেল্টা পি, সেটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি ডেল্টা পি এক্স ডেল্টা পি ওয়াই ডেল্টা পি জেড, সেই পয়েন্টের এরিয়াটা যদি আমাদের জানা থাকে তাহলে দেখো এই নর্মাল ফোর্সকে যদি আমরা সেই পয়েন্টের এরিয়া দিয়ে ভাগ করি তাহলে যেই স্ট্রেসটা পাওয়া যাবে মানে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স ডিভাইড বাই যেই এরিয়ার উপরে এই ফোর্সটা কাজ করছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা হবে কি নর্মাল ফোর্স বাই এরিয়া, সেটাকে আমরা বলবো আগের পাতায় যেটা বলেছি নর্মাল স্ট্রেস। ঠিক আছে, এবং এটাকে আমরা সিগমা দিয়ে চিহ্ন দিব। ওকে, আর দেখো এর বাইরে কি আছে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে আর জেড অ্যাক্সিস বরাবর ফোর্স আছে। এগুলা তাহলে সারফেসের প্যারালাল ফোর্স, যে ক্রস সেকশনটা নিয়ে আমরা কথা বলছি সেটার প্যারালাল ফোর্স। তাহলে প্যারালাল ফোর্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটাকে আমরা নাম দিব সেটা হলো শিয়ার স্ট্রেস। এটাকে আমরা বলি শিয়ার ফোর্স। সারফেসের প্যারালাল যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে আমরা শিয়ার ফোর্স বলি। সো শিয়ার ফোর্সকে সে যেই এরিয়ার উপরে কাজ করছে, এখানে এই পয়েন্টের যে এরিয়া সেই এরিয়া দিয়ে যদি ডেল পি ওয়াই কে ভাগ করি তাহলে আমরা বলবো সেটা হলো ওয়াই ডিরেকশনের শিয়ার স্ট্রেস এট দিস পয়েন্ট, এবং জেড ডিরেকশনের যে শিয়ার ফোর্স সেটা এই পয়েন্টের এরিয়া দিয়ে ভাগ করলে আমরা বলবো জেড ডিরেকশনের শিয়ার স্ট্রেস এট দিস পয়েন্ট। তাহলে যে কোনো পয়েন্টে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে তিনটা স্ট্রেস কাজ করতে পারে একটা মেম্বারের উপরে, ভ্যালু জিরো আর নন জিরো হোয়াট এভার ডিপেন্ড করে। আমার ডেল্টা পি যদি আমি বলি জিরো, সবগুলা ভ্যালু জিরো হয়ে যাবে। আবার ডেল্টা পি যদি সরাসরি এক্স এর দিকে হয় তাহলে সেটার কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন ওয়াই এন্ড জেড জিরো হবে, শুধুমাত্র আসলে ডেল্টা পি এক্স সমান সমান ডেল্টা পি হয়ে যাবে। সো ফোর্সটার ম্যাগনিটিউড কি, ডিরেকশন কি, এগুলির উপরে ডিপেন্ড করবে যে কোনটার ভ্যালু আছে কোনটার ভ্যালু নাই। প্রোভাইডেড সবগুলাই থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা পয়েন্টে তিনটা স্ট্রেস কাজ করতে পারে। প্রথমটা কি, ওই পয়েন্টে যে ক্রস সেকশনাল এরিয়া আছে তার উপরে নরমালের ডিরেকশনে সেটাকে আমরা বলবো সিগমা। আর একটা কাজ করতে পারে এই প্যারালালে ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা বলবো টাও, এইটাকেও বলবো আমরা টাও। তাহলে দেখো এই তিনটা স্ট্রেস পাওয়া গেল। এখন সমস্যা হয়ে গেল যে এটাও টাও ওইটাও টাও, তাহলে এতটাও আমরা বুঝবো কিভাবে কোনটাও কোনটাও? তার মানে হলো যে আসলে এগুলিকে আসলে চিহ্ন দেওয়া দরকার। স্ট্রেসের কোন স্ট্রেস কোনটা সেটা বোঝার জন্য চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপরেও দেখো যে আমি এই ছবিতে যেটা দেখিয়েছি সেটা হলো ফোর্সটা এমন ভাবে আছে এটা আউটার এওয়ে ফ্রম দা সারফেস হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু ফোর্সটা এইরকমই হইতে হবে এমন তো কোনো কথা নাই। তোমার ধরে একজন টান দিতে হবে এমন কোনো কথা নাই, তোমার ধাক্কাও দিতে পারে। ধাক্কা দিলে এটা ডিরেকশনটা হয়তো টুয়ার্ডস দা সারফেস, তখন কি হইতো, এটা যদি আমি সব ডিরেকশন উল্টা দিই তাহলে এটা নিচের দিকে হইতো, এটা এইদিকে হইতো এবং ডেল্টা পিটা
টুয়ার্ডস দ্য সারফেস হতো, ঠিক আছে, px যেটা আর কি। সেই ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারতেছি যে এখানে ডান দিকের ছবিতে যে ডিরেকশন গুলা দেখানো হয়েছে এটাও যে হইতে হবে যে অলওয়েজ যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর ডিরেকশনেই ফোর্সের কম্পোনেন্ট গুলা আসবে এবং করসপন্ডিং স্ট্রেস ডিরেকশন গুলা আসবে, সেটাও কোনো মানে কারণ নাই বা বাধ্যবাধকতা নাই। এটা উল্টা দিকেও হইতে পারে, এর দিকেও হইতে পারে, এর উল্টা দিকেও হইতে পারে। তাহলে দেখো যখন এওয়ে ফ্রম দা সারফেস একটা ফোর্স কাজ করে সেটার মানে কি, তোমার হাত ধরে কেউ টান দিছে সেটাও একটা জিনিস, তার মানে টেনশন ডেভেলপ করে। আর যখন টুয়ার্ডস দ্য সারফেস একটা ফোর্স কাজ করে তার মানে কি তোমার কেউ ধাক্কা দিছে এরকম একটা জিনিস, তখন কি হয়, কম্প্রেশন হয়। তাহলে দেখো নর্মাল স্ট্রেস যেটা আমরা বললাম যে ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাট এ পয়েন্টকে প্রথমে আমরা বললাম স্ট্রেস, তারপরে দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম, একটা হলো তোমার নর্মাল স্ট্রেস, একটাকে বললাম শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসের কথা বললাম যে হ্যাঁ ধরে যদি টান দেয় টেনসাইল স্ট্রেস, যদি চাপ দেয় সেটা কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে দেখো ডেফিনেশন হিসেবে যদি বলতে চাও তাহলে তুমি বলতে পারো যে আমি মুখে যেটা এতক্ষণ তোমাদেরকে বললাম সেটাই, ইফ দ্য নর্মাল ফোর্স ইজ away from the surface the resulting stress is tensile normal stress, and if the force acts towards the inward direction of the surface the resulting stress is compressive normal stress. Notation সিগমা ইজ ইউজ। তাহলে আমরা যেটা পরবর্তীতে করব যে যদি টেনশন হয় তাহলে আমরা সিগমার ভ্যালুটা লিখবো পজিটিভ, আর যদি কম্প্রেশন হয় সিগমার ভ্যালুটা লিখবো নেগেটিভ। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে দেখো নোটেশন আমরা টাও ইউজ করব, হাউএভার এখনো যেটা দেখা যাচ্ছে এটা ওয়াই এর দিকেও হইতে পারে এক্স এর দিকেও হইতে পারে, আমরা একটু পরেই দেখবো যে এগুলা কিভাবে রিজলভ করা যায়। রিজলভ করার জন্য আমরা যেটা করব দেখো একটা পয়েন্টকে প্রথমে আমাদের ডিফাইন করতে হবে, হোয়াট ইজ এ পয়েন্ট। হোয়াট ইজ এ পয়েন্ট আসলে মাল্টিপল অ্যান্সার আছে, আমরা সহজে কাজ করতে পারি, সহজে বুঝতে পারি যেগুলো, সেগুলো হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এক্স ওয়াই জেড, এর বাইরেও পোলার কোঅর্ডিনেট আছে বা আদার কোঅর্ডিনেটস আছে আর কি। পোলার কোঅর্ডিনেটও তোমরা হয়তো পেয়েছো বা এই 4 বছরের আমাদের এখানে স্টে করার মধ্যেই পেয়ে যাবা, সেখানে পয়েন্টকে কোঅর্ডিনেট দেওয়া হয় আর এন্ড থিটা দিয়ে, ঠিক আছে। সো এক এক ধরনের সিস্টেমে এক এক রকম ভাবে ডিফাইন করা যেতে পারে পয়েন্টকে। সো সহজ যেটা আমরা সেকেন্ড ইয়ারে সেটাই দেখবো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এখানে একটা পয়েন্টকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পয়েন্ট হলো কি সামথিং হ্যাভ গট জিরো ডাইমেনশন আর কি। তাহলে সহজে ডিফাইন করা যেতে পারে। ছোটবেলায় যদি লুডো ডুডু খেলে থাকো সেখানে তোমরা ছক্কা দেখছো, একটা ছক্কার মতো জিনিস যেটার মনে করো এক্স এর দিকে ডিরেকশন হলো ডাইমেনশন হলো ডিএক্স, ওয়াই এর দিকে ডাইমেনশন হলো তোমার ডিওয়াই, এন্ড জেড এর দিকে এটা হলো জেড এক্সিস, জেড এর দিকে ডিরেকশন হলো ডাইমেনশন হলো ডিজেড, যেখানে ডিএক্স ডিওয়াই ডিজেড সব টেন্ডস টু জিরো, দেন ইট বিকামস এ পয়েন্টস, যে নন এক্সিস্টেন্ট সামথিং আর কি, ঠিক আছে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা তোমার এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম যেটাই বলো না কেন তোমরা, সেটার মধ্যে আমরা একটা পয়েন্টকে ডিফাইন করব হলো একটা কিউব হিসাবে, যেখানে কিউবের 3টা ডাইমেনশন হচ্ছে, এক্স এর দিকেরটা হচ্ছে ডিএক্স, ওয়াই এর দিকে ডিওয়াই, এন্ড জেড এর দিকে ডিজেড, এবং এই ডিএক্স ডিওয়াই ডিজেড এর ভ্যালু হচ্ছে তোমার টেন্ডস টু জিরো। আচ্ছা এখানে মাঝখানে একটা কথা বলে দেই, তোমাদের যখন ক্লাস টাইম ওভার হবে আমাকে একটু জানাবা, আদারওয়াইজ আমি হয়তো কন্টিনিউ করতে থাকবো আর কি। সো ইটস আপ টু ইউ যে একটু খেয়াল রাখা যায় তোমাদের ক্লাস শেষ হয়েছে কি হয় নাই, শেষ হলে আমাকে একটা রিমাইন্ডার দিবে, আমি পরের দিনের জন্য রেখে পেন্ডিং করে দেবো। তাহলে এই হলো আমাদের পয়েন্টের ডেফিনেশন। তাহলে দেখো এই সিস্টেমে আমরা যে পয়েন্ট বললাম এটা সারফেস কয়টা, 1 2 3, এবং প্রতিটারই পিছনে আবার একটা করে আছে, তার মানে 6টা সারফেস আছে এই পয়েন্টে, ঠিক আছে। আমরা একটা কিউবিক্যাল এলিমেন্ট নিয়েছি, ডিফারেন্ট একদম ছোট এলিমেন্ট যার প্রতিটা ডাইমেনশনই টেন্ডস টু জিরো, কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে 6টা সারফেস বসে আছে, এবং আমরা দেখেছি যে আসলে যে কোনো সারফেসে 3টা করে স্ট্রেস থাকা সম্ভব। তাহলে এই একটা সারফেস এইরকম 6টা সারফেস, এই সারফেসে 3টা স্ট্রেস থাকতে পারে, 6টা সারফেসে 3 6 18টা সারফেস থাকতে পারে, তাহলে সরি 18টা স্ট্রেস কম্পোনেন্ট থাকতে পারে। তাহলে একটা পয়েন্টের স্ট্রেসের যদি আমরা ডেফিনেশন দিতে চাই, তার যতগুলা সারফেস আছে ততগুলা সারফেসে যত স্ট্রেস থাকতে পারে সবগুলাই হলো সেই পয়েন্টের স্ট্রেস। তাহলে স্ট্রেস যদি আমরা ইনিশিয়ালি একটা পয়েন্টে ডিফাইন করতে চাই, অ্যাপারেন্টলি ইট অ্যাপিয়ার্স দ্যাট যে 3 6 18টা স্ট্রেসের কম্পোনেন্ট আছে,
ভয় পাওয়ার কিছু নেই, এগুলাকে আমরা কেটে ছিটে ছোট করে ফেলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা এই রাইট সাইডের সারফেসটা দেখি। এটা এই সারফেসের ডেফিনেশন কি? দেখো এই সারফেসকে আমরা কি বললে চিনতে পারবো? এই সারফেসকে আমরা চিনতে পারবো, তোমাদের কি এই পয়েন্টারটা দেখতে পাচ্ছ তো? সিআর একজন উত্তর দাও শুধু। আমার এই যে ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ফাইন, তাইলে দেখো আবার মিউট করে দাও, ডং ডং শব্দ আসে। তাহলে এখন এই সারফেসটাকে ডিফাইন করব কিভাবে? দেখো এই হলো আমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস সিস্টেম, যেটা আমরা আমাদের পছন্দ মতো আমাদের কাজের সুবিধার মতো সিলেক্ট করছি। এই সারফেসের ডেফিনেশন হলো, দেখো এটার উপরে নরমাল আঁকলে অলওয়েজ এক্স এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো তার পরিচয়। এই সারফেসের পরিচয় কি? এটার উপরে নরমাল আঁকলে অলওয়েজ ওয়াই এর দিকে যাবে, এবং এই সারফেসের উপরে নরমাল আঁকলে অলওয়েজ জেড এর দিকে যাবে। তাহলে এটা হলো এই সারফেসের পরিচয়। উল্টাগুলি হলো ব্যাকের গুলা হলো আঁকলে ওই অ্যাক্সিসের উল্টা দিকে যায়। ঠিক আছে, কাজে সারফেস গুলাকে আসলে আমরা যেহেতু অ্যাক্সিস আমাদের নিজের সিস্টেমে ধরতেছি, সারফেসকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। এই সারফেসের মূল পরিচয় হলো এক্স অ্যাক্সিসের সাথে, এই সারফেসের মূল পরিচয় হলো ওয়াই অ্যাক্সিসের সাথে, এই সারফেসের মূল পরিচয় হলো জেড অ্যাক্সিসের সাথে। তাহলে দেখো যে এই সারফেসে যে তিনটা স্ট্রেস কম্পোনেন্ট থাকতে পারে সেটা কি? এই দিকে যেটা থাকবে এটা কার দিকে? এক্স এর দিকে। তাহলে মূল ডেফিনেশন থেকে যদি আসি, আমি লিখবো কি? এটা কি? নরমাল স্ট্রেস। তাইলে এটা চিহ্ন দিব কি? নরমাল স্ট্রেসের চিহ্ন হলো এই দেখো, আমরা বলে আসছিলাম এই যে নরমাল স্ট্রেসকে আমরা সিগমা দিব এবং শিয়ার স্ট্রেসকে আমরা টাও দিব পরিচয়। তাহলে এইটা এই ডিরেকশনে যেহেতু এটাকে সিগমা এক্স মানে সারফেসের পরিচয়টা আগে দিব। সারফেসের নরমালের ডিরেকশন হলো এক্স অ্যাক্সিস, তাহলে ফার্স্ট সাবস্ক্রিপ্ট দিব এক্স। তারপরে হলো কোন ডিরেকশনের স্ট্রেস? এই ডিরেকশনের স্ট্রেস, তাহলে সিগমা এক্স এক্স। প্রথমত আমরা এটাকে সিগমা এক্স এক্স বলবো। দেন দেখো এই একটা আছে, এটারে কি পরিচয় দিব? প্রথমে সারফেসের পরিচয়, মানে হলো যেই শিয়ার স্ট্রেসটা নিয়ে কথা বলতেছি সে যেই সারফেসে কাজ করে সেই সারফেসের নরমালের ডিরেকশনটা আগে দিব। তাহলে এই সারফেসের নরমালের ডিরেকশন কি? এই সারফেসের নরমালের ডিরেকশন হলো এক্স, তাহলে প্রথম সাবস্ক্রিপ্টটা হলো এক্স। দ্বিতীয় সাবস্ক্রিপ্ট হলো যেই শিয়ার স্ট্রেস নিয়ে আমরা কথা বলতেছি সেই শিয়ার স্ট্রেসটা কোন দিকে কাজ করে? কাজ করে এদিকে, তাহলে ওয়াই। তাহলে এটার পরিচয় হবে কি? এটা যেহেতু শিয়ার স্ট্রেস, প্রথম তার সিম্বল হলো টাও। দেন সাবস্ক্রিপ্ট কি হবে? প্রথম সাবস্ক্রিপ্টটা হলো সারফেস বুঝাইতে হবে, সারফেসের নরমালের ডিরেকশন হলো সারফেসের পরিচয়, তাহলে প্রথম সাবস্ক্রিপ্ট হলো এক্স। দ্বিতীয় সাবস্ক্রিপ্ট কি? কোন দিকে শিয়ার স্ট্রেসটা কাজ করে? সেটা কাজ করে ওয়াই দিকে, ওয়াই। একইভাবে দেখো তাহলে এইটার পরিচয় কি হবে? যেহেতু সে শিয়ার স্ট্রেস, তার পরিচয় হবে টাও। তারপরে হলো সারফেসের পরিচয়, সারফেসের নরমালের ডিরেকশন কোন দিকে? এটা, তাহলে ফার্স্ট সাবস্ক্রিপ্ট হলো এটা। এখন এই শিয়ার স্ট্রেসটা কোন দিকে কাজ করে? সেটা হলো দ্বিতীয় সাবস্ক্রিপ্ট, কাজ করে এইদিকে, তাহলে দ্বিতীয় সাবস্ক্রিপ্ট হলো এটা। তাহলে প্রথমত আমরা পরিচয় ঠিক করলাম, এটা হলো সিগমা এক্স এক্স, এক্স অ্যান্ড এক্স বলতেছি, বইয়ের মতো একবার এক্স বলতেছি না। এটা হলো টাও এক্স ওয়াই, এটা হলো টাও এক্স জেড। এই সারফেসে আসো, এটা কি? এটা নরমাল, তাহলে প্রথমে হলো সিগমা। সারফেসের পরিচয় কি? সারফেসের নরমাল এইদিকে কাজ করে, তাহলে ফার্স্ট সাবস্ক্রিপ্ট হলো এটা। স্ট্রেসের পরিচয় কি? স্ট্রেস কাজ করে এইদিকে, তাহলে সেকেন্ড সাবস্ক্রিপ্ট হবে ওয়াই, তার মানে এটা হবে সিগমা ওয়াই ওয়াই। একইভাবে দেখো এই শিয়ার স্ট্রেসটা কি? সারফেসের পরিচয় দাও প্রথমে, এটা নরমাল হলো এটা, এবং ডিরেকশন কি? এটা, তার মানে দ্বিতীয় সাবস্ক্রিপ্ট হলো এটা, তাহলে এটা হলো কি? টাও ওয়াই। এই শিয়ার স্ট্রেস মানে এই মিউট করো সবাই। তাহলে এই স্ট্রেসের পরিচয় কি? এই স্ট্রেস হলো সারফেসের নরমালের ডিরেকশন হলো ওয়াই, তাহলে প্রথম সাবস্ক্রিপ্ট ওয়াই, এবং এই স্ট্রেসের ডিরেকশন কি? জেড, তাহলে দ্বিতীয় সাবস্ক্রিপ্ট জেড, তাহলে এটা হলো সিগমা ওয়াই ওয়াই, টাও ওয়াই এক্স, টাও ওয়াই জেড। একইভাবে এই সারফেসের উপরে যেগুলা কাজ করে সেগুলো হলো এইটা এবং এইটা। তাহলে প্রথমটা কি? নরমাল স্ট্রেস সিগমা, সারফেসের ডিরেকশন জেড, ফোর্সের স্ট্রেসের ডিরেকশন জেড, সিগমা জেড জেড। এটা কি? নরমালের ডিরেকশন ওয়াই, ফোর্সের ডিরেকশন বা স্ট্রেসের ডিরেকশন এটা, তাহলে জেড। এটার কি অবস্থা? নরমালের ডিরেকশন জেড, স্ট্রেসের ডিরেকশন এক্স, তাহলে জেড এক্স, তাহলে টাও ওয়াই জেড ওয়াই, টাও জেড এক্স এন্ড সিগমা জেড জেড। এখন দেখো শিয়ারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সাবস্ক্রিপ্ট আসতেছে। ফার্স্ট সাবস্ক্রিপ্ট হলো নরমালের ডিরেকশন, দ্বিতীয় সাবস্ক্রিপ্ট হলো সেই শিয়ার স্ট্রেসটা যেই দিকে কাজ করে সেটার ডিরেকশন, তাহলে এগুলা ডিফারেন্ট। টাও এক্স ওয়াই, টাও এক্স জেড, টাও ওয়াই জেড, টাও জেড এক্স, টাও জেড ওয়াই, টাও জেড এক্স। ওয়ারেজ নরমালের ক্ষেত্রে দেখো, নরমালের ফার্স্ট কথাটা কি? সারফেসের নরমালের দিকে কাজ করে,
যে সারফেসের নরমালের দিকে কাজ করে তার তো আর সারফেসের নরমালের ডিরেকশন আলাদাভাবে বলার কিছু নেই, তাই না? নরমালের স্ট্রেস তার ডেফিনেশনই হলো ক্রস সেকশনের নরমালের উপরে সে কাজ করে। কাজেই ওয়ান্স তুমি এটার নরমাল স্ট্রেস বলে ফেলছো, তাইলে তখন আর সারফেসের পরিচয় আলাদা করে বলার দরকার নেই, কারণ স্ট্রেসের ডিরেকশনটাই তখন নরমালের ডিরেকশন, কারণ নরমাল স্ট্রেস সারফেসের নরমালের দিকে কাজ করে। কাজেই স্ট্রেসের ডিরেকশনটা আর সারফেসের নরমালের ডিরেকশনটা এক। কাজেই এখানে আসলে একই সাবস্ক্রিপ্ট দুইবার দেওয়া বা না দেওয়াতে কিছু আসা যায় না। কাজেই আমরা এটাকে সিগমা এক্স, সিগমা ওয়াই এবং সিগমা জেড বললেই হবে। তাহলে রিডিউসড হলো কি সিগমা এক্স টাও এক্স ওয়াই এক্স জেড, সিগমা ওয়াই টাও ওয়াই এক্স টাও ওয়াই জেড, সিগমা জেড টাও জেড এক্স, এই ঠিক আছে। এবং দেখো এই সারফেসের ব্যাকে হইলো এই সারফেসটা। আমরা শুরু করছি 6টা সারফেস, প্রতিটা সারফেসে 3টা করে স্ট্রেস, তাহলে 3 6 18টা বললাম। প্রথমে আমরা সবগুলার পরিচয় বসালাম। ফার্স্ট কাজ যেটা করা হলো, নরমাল গুলাকে 2টা করে সাবস্ক্রিপ্ট ছিল, একটা করে সাবস্ক্রিপ্ট ফেলে দেওয়ার ব্যবস্থা করা হলো, চেহারা একটু লেস কমপ্লিকেটেড হইলো আর কি, দ্যাটস ইট, আর কিছু এখনো হয় নাই। এখন আসো আমরা একটু কমানোর চেষ্টা করি প্রথম ধাপে। প্রথম ধাপে দেখো, এটা যদি একটা পয়েন্ট হয়, আমরা ফার্স্ট ইয়ারে যেটা শিখে আসছি যে কোনো একটা বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে পার্ট অফ ইটও ইকুইলিব্রিয়ামে থাকবে, এটার মধ্যে একটা পয়েন্টও ইকুইলিব্রিয়ামে থাকবে। আর ইকুইলিব্রিয়ামে থাকার মানে কি, তার উপরে অ্যাপ্লাইড ফোর্স 0 হবে। তাহলে এইটা যদি একটা সারফেস হয় একটা পয়েন্টের, এটা যদি একটা সারফেস হয় একটা পয়েন্টের যার মাঝে ডিস্টেন্স হলো 0, ডিস্টেন্সটা কিন্তু বড় না, এটা এমন না যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 6 ইঞ্চি বা 10 ফুট এরকম কিছু না, এটা হলো জাস্ট 0 ডিস্টেন্সে এই পিট আর ওই পিট। সেটাই যদি হইতে হয় তাহলে এইটা আর এটা সমান হইতে হবে, যাতে এই 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 সামেশনটা 0 হয়, এইটা আর এটা সমান হইতে হবে, এবং এইটা আর এইটা ব্যাক ফেস, এই যে এই সারফেসটার ব্যাক সারফেসটা হলো এই সারফেসটা, তাইলে এইটা আর এটা নিউমেরিক্যালি ইকুয়াল এন্ড অপোজিট হইলে এই 0টা মিলবে, এইটা আর এটা নিউমেরিক্যালি ইকুয়াল অপোজিট হলে মিলবে, এইটা আর এটা নিউমেরিক্যালি ইকুয়াল এন্ড অপোজিট হলে এই 0টা মিলবে, ঠিক আছে। তাহলে আসলে এই সারফেসে নিউমেরিক্যালি যেই জিনিসগুলা কাজ করে এই এক্স্যাক্টলি সেম ম্যাগনিটিউডের জিনিস আছে, খালি ডিরেকশন গুলা হবে কি অপোজিট। তার মানে এটা যদি সিগমা এক্স হয় এটা হবে সিগমা এক্স, এটা যদি টাও এক্স ওয়াই হয় এটা হবে টাও এক্স ওয়াই, এটা যদি টাও এক্স জেড হয় এটা হবে টাও এক্স জেড, ঠিক আছে। তাইলে 3টা যেই সারফেস আমাদের বেসিক, 1টা 2টা এন্ড এই থার্ড ওয়ান, এই 3টার উপরে যেগুলা কাজ করে সেগুলাই আসলে ভ্যারিয়েবলস এই পয়েন্ট পর্যন্ত। তার মানে আসলে কয়টা, 3 × 3 9টা স্ট্রেস কম্পোনেন্ট হবে, নট 3 6 18, কারণ প্রতিটা ব্যাক ফেসেই আসলে ইকুয়াল এন্ড অপোজিট জিনিস বসে আছে ফর ইকুইলিব্রিয়াম। একটা পয়েন্ট যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, জাস্ট ব্যাক টু ব্যাক ফোর্সের ভ্যালুগুলা, বা যেহেতু পয়েন্টের এরিয়া দিয়ে গুণ করলে তুমি ফোর্স পাও, সেই জন্য ফোর্স বললাম, ফোর্সের ভ্যালুগুলা যেহেতু ইকুয়াল এন্ড অপোজিট, কাজে ব্যাক টু ব্যাক ফেস গুলাতে এই পয়েন্টের এই ফেস আর এই ফেস যেটা, এগুলি ইকুয়াল এন্ড অপোজিট বলে সমান হতে হবে। তাহলে 6টা আমার দরকার নাই, এটা আর এটা সেম, মানে এখানে যা আছে এখানেও তা আছে, এখানে এখানে জাস্ট ডিরেকশন গুলা উল্টা, বাট জিনিসগুলা একই আছে আর কি, আননোন গুলার সংখ্যা এক। এখানে যদি 3টা থাকে সেই 3টাই এই ব্যাক ফেসে বসে আছে, 4 5 6 বলে ডিফারেন্ট কোনো ভ্যারিয়েবল নাই আর। তাহলে 3 3 9টা আসলে আমার এখন ভ্যারিয়েবলে দাঁড়ালো, নট মোর দেন 9 আর কি, ঠিক আছে। তাহলে এতটুক নিয়ে আমরা এখন একটু চাই যে এটাকে আরো কমানো যায় কিনা। আমরা 2D একটা প্ল্যানার এলিমেন্ট নিয়ে আসি, ঠিক আছে। 2D প্ল্যানার এলিমেন্ট যদি নিয়ে আসি আমরা XY প্লেনে, এটা আঁকো। এখানে আমরা যেটা করব, এক্স এর দিকে আমার নরমাল স্ট্রেস কি, সিগমা এক্স, এইটা একটু কাগজ কলম নাও তোমরা। প্রথমে এই ছবি আমার দরকার নাই, এই ছবি আমার দরকার নেই, এই ছবিটুকু আঁকো, কাগজ কলম নিয়ে আঁকো। এখানে বসাও এক্স এর দিকে নরমাল স্ট্রেসটা সিগমা এক্স, এইদিকে বসাও সিগমা এক্স, এইদিকে সিগমা ওয়াই, এবং এইদিকে নিচের দিকে সিগমা ওয়াই। এই 4টা নরমাল স্ট্রেস অ্যাড করো এই ডান দিকে যে ফিগারটা আছে, ফিগার 3, তার উপরে। এই পিওর শিয়ার কথাটা কেটে দাও, আমার পিওর শিয়ারও দরকার নেই। আমরা আসলে মোর জেনারেলাইজ, মানে স্পেশাল, তুমি যখন সিম্পলিফাই করতে করতে তোমার একটা এমন সিম্পলিফিকেশন করো, সেটা হলো তোমার স্পেশাল কেস। এটা হলো একটা স্পেশাল কেস দেখানো ছিল বইতে,
যেখানে এলিমেন্ট আছে পিওর শিয়ারে, আসলে আমরা স্পেশাল কেস দরকার নাই, জেনারেল কেস যেখানে নর্মাল স্ট্রেসও বসে আছে সেটা ধরো উই ক্যান গেট দ্য সেম কনক্লুশন আর কি। তাহলে যদি তোমাদের আঁকা হয়ে থাকে এটা সিগমা এক্স, এদিকে এই ডিরেকশনে সিগমা এক্স, এটা উপরের দিকে সিগমা ওয়াই এবং নিচের দিকে সিগমা ওয়াই, আমরা প্রসিড করতে পারি যে এই এলিমেন্টটাতে সেই ইকুইলিব্রিয়াম যেহেতু এক্সিস্ট করে, মূল স্ট্রাকচার যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, তার থেকে যে কোনো একটা পয়েন্ট আমরা দেখতেছি সেই পয়েন্টটাও ইকুইলিব্রিয়ামে আছে। 2D প্ল্যানার অবজেক্ট হিসাবে যদি এই পয়েন্টটাকে আমরা দেখি, তাহলে এই সারফেসটা দেখতে জাস্ট যে কোনো একটা সারফেস এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে যদি আসি আমি একটা সারফেস, সেটাকে দেখতে এরকম হবে। তার মধ্যে এর বাইরেও আমি 4টা স্ট্রেস বললাম, 2টা সিগমা এক্স 2টা সিগমা ওয়াই, সেটা হোপফুলি তোমাদের বসানো হয়েছে। যেহেতু মূল মেম্বার ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে একটা পয়েন্টও ইকুইলিব্রিয়ামে আছে, সেই পয়েন্টটাকে আমরা এখন দেখতেছি। সেই পয়েন্টটাকে দেখতেছি কিভাবে, একটা 2D প্ল্যানার এলিমেন্ট হিসাবে দেখতেছি। তাহলে দেখো এটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া গুলো যদি আমাদের মনে করি, ফার্স্ট ইয়ারে আমরা যখন অ্যানালাইটিক্যাল মেকানিক্স পড়েছিলাম সেখানে কি ছিল, ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ছিল যে সামেশন অফ ফোর্সেস ইজ ইকুয়াল টু 0 এবং ফোর্স ওয়াজ এ জেনারেল টার্ম। এখন থেকে, আগে যদি মনে না রাখার চেষ্টাও করে থাকো, এখন থেকে মনে রাখবা যে ফোর্স ইজ এ জেনারেল টার্ম। সো জেনারেল টার্মে ফোর্স যদি আমি বলি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস fx fy fz এগুলা হলো লিনিয়ার ফোর্স, mx my mz এগুলা হলো বেন্ডিং ফোর্স, tx ty tz এগুলা হলো টরশনাল ফোর্স। কাজেই পরবর্তীতে কেউ যদি তোমাকে বলে যে ফোর্সের ব্যাখ্যা কি, ফোর্স হলো আসলে ইট ক্যান বি লিনিয়ার অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্সও अगेन টেনশন এন্ড কম্প্রেশন হতে পারে, ইট ক্যান বি এ বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হোয়াটএভার এগুলির ডিরেকশন চেঞ্জ হতে পারে, ইট ক্যান বি টরশনাল। সো ইট মানে সোজা কথা হলো টুইস্ট প্রডিউস করে মেম্বারের উপরে, এরকমও হতে পারে। সো ফোর্স আসলে একটা জেনারেল টার্ম। সো ফোর্সের সামেশন যদি 0 হয় তার কি মিন করে, শুধু fx ও fy fz মিন করে না যে 0 হবে, এডিশনালি মিন করে সামেশন অফ মোমেন্ট যদি কাউর দরকার হয় সেই সামেশন অফ মোমেন্টও 0 হবে। তাইলে এই স্ট্রাকচারে এই 2D প্ল্যানার এলিমেন্ট আমরা যেটা বলতে পারবো সেটা হলো সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। আমরা যে কোনো পয়েন্টের রেসপেক্টেই বলতে পারবো, সেটা চাইলে এখানের রেসপেক্টে বলতে পারবো, চাইলে এখানের রেসপেক্টে বলতে পারবো, চাইলে এখানের রেসপেক্টে বলতে পারবো, বা আমার যে কোনো পয়েন্ট পছন্দ হয়। বইতে যেটা করা ছিল সেটা হলো জেড অ্যাক্সিস, মানে এই যে এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয়েছিল, সেটাও আমরা করব না। আমরা চলে আসি, মনে করো এই জায়গায় চলে আসি, এলিমেন্টের সেন্টারে চলে আসি। এলিমেন্টের সেন্টারে চলে আসার সুবিধা কি, কাগজ কলম নিয়ে লেখো, এই জায়গা থেকে ডিফারেন্ট হবে আমি মুখে যেভাবে বলবো। অলওয়েজই দেখবা যে হয়তো স্লাইডে যেটা আমি দেখাচ্ছি সেটা হয়তো মেবি আমি ইন টোটো বইয়ের থেকে নিয়েছি, বাট আমি যখন পড়াবো সেই ক্ষেত্রে আমি হয়তো তোমার বোঝার সুবিধার্থে আরো ডিফারেন্ট ওয়েতে আমি বলতে পারি আর কি। সো ক্লাসে কি বলা হচ্ছে যারা একটু মন দিয়ে শুনবা তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে, আর যারা বই মুখস্থ করার চেষ্টা করবা তাদের আরেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে। সো ইটস আপ টু ইউ যে তুমি আসলে কতটা সিনসিয়ারলি ক্লাস শুনতেছো, সেটা জোর করে আমার পক্ষে করানো সম্ভব না, এটা আপ টু ইউ। সো আমরা যেটা করছি যে স্ট্রেস, নরমাল স্ট্রেসও বসিয়েছি। এখন এই এই কার মাইক থেকে সাউন্ড আসতেছে, মিউট করো। তাহলে এই জায়গাটা নেই, সবাই মাইক মিউট করো। তাহলে এই জায়গা থেকে যদি মোমেন্ট নেই, তাহলে দেখো এখানে একটা নরমাল স্ট্রেস আছে সিগমা এক্স, এই একটা ডাইমেনশন যেটা তোমার কি হবে ডিজেড, এবং তার একটা থিকনেস আছে, এটা তুমি টি ধরো বা এই ডিরেকশনে ডিজেড আর কি। তাহলে এই এরিয়াটা ইউ ক্যান সে এটা হলো ডিওয়াই ডাইমেনশন, পারপেন্ডিকুলার ডাইমেনশন হলো ডিজেড, তাহলে এরিয়া হলো ডিওয়াই ইনটু ডিজেড ইনটু সিগমা এক্স। এই ক্ষেত্রে যে সিগমা এক্সটা আছে সেটাও সিগমা এক্স ইনটু ডিওয়াই ইনটু থিকনেস ডিজেড। তাহলে দুইটাই ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, কিন্তু এই পয়েন্ট থেকে আমি মোমেন্ট নিচ্ছি। তাহলে কি হবে, এইটাও পাস করে এই পয়েন্ট দিয়ে, এইটাও পাস করে এই পয়েন্ট দিয়ে, তাহলে নেট মোমেন্ট কত 0। তুমি যদি এই পয়েন্ট থেকে না নিয়ে এখান থেকে নিতে কি হইতো, এই পয়েন্টের রেসপেক্টে এটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিত, এটা ইকুয়াল এন্ড অপোজিট ক্লকওয়াইজ মোমেন্ট দিত। কাজে নরমাল স্ট্রেস সিগমা এক্স এর মোমেন্ট তুমি এখান থেকে নাও, এখান থেকে নাও, সেন্টার থেকে নাও, ইট উইল বি 0। সেম অ্যাজ তোমার সিগমা ওয়াই, যেটা সিগমা ওয়াই এর ক্ষেত্রে ফোর্সটা কি হতো, সিগমা ওয়াই ইনটু ডিএক্স ইনটু পারপেন্ডিকুলার ডিরেকশনের ডাইমেনশন ডিজেড, এবং এখানেও কি সেম ফোর্স সিগমা ওয়াই ইনটু ডিএক্স আর পারপেন্ডিকুলার ডাইমেনশন ডিজেড, একই ফোর্স। এখন তুমি যদি এখান থেকে মোমেন্ট নাও, এই পয়েন্ট দিয়ে পাস করে, এটার আর এটার মোমেন্ট 0। তুমি যদি এখান থেকে নাও, এটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট দেয় আর এটা একটা ইকুয়াল এন্ড অপোজিট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয়, এগুলা 0 হয়ে যায়। তাহলে আসলে নরমাল স্ট্রেস গুলো দেখাও বা না দেখাও, ইট সিম্পলি ডাজন্ট ম্যাটার, এগুলার
এন্ড প্রোডাক্ট বা এগুলার কম্বাইন্ড যেই ইফেক্ট আসবে সামেশন অফ মোমেন্টে, সেটা তুমি যেখান থেকেই নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, বা অন্য যে কোনো পয়েন্ট থেকে নাও, এগুলি নর্মাল স্ট্রেসের মোমেন্টের কন্ট্রিবিউশন শুরুতেই 0 এ চলে যায়। তাহলে এখন থাকেটা কি, শিয়ার স্ট্রেস গুলা থাকে। নাও এখন যে কোনো জায়গা থেকে নাও, মনে করো তুমি যদি এখান থেকে নাও, তাহলে কি হবে, এই শিয়ার ফোর্সটা কত আমরা দেখি, এই ডাইমেনশন হলো ডিওয়াই, পারপেন্ডিকুলার ডিরেকশনের থিকনেস মনে করো ডিজেড, তাহলে শিয়ার ফোর্সটা এটার জন্য হইতেছে ডিওয়াই ইনটু ডিজেড দিয়ে গুণ করো। এখান থেকে আমি মোমেন্ট নিতেছি, তাহলে এই ডিসটেন্স কত, এটা হলো ডিএক্স, ডিএক্স দিয়ে গুণ করো, তাহলে টাও এক্স ওয়াই ইনটু ডিওয়াই ইনটু ডিজেড ইনটু মোমেন্ট আর্ম ডিএক্স, ঠিক আছে, সেটা দিয়ে গুণ করলা, এটারটা পাওয়া গেল আর কি, ঠিক আছে, এই যে এইটা। আর এই পয়েন্ট থেকে যেহেতু নিতেছি এইটা আর এটা এই পয়েন্ট দিয়ে যায়, এগুলির কোনো মোমেন্টে কন্ট্রিবিউশন নেই, তাহলে রিমেইনিং থাকলো এটা টাও ওয়াই এক্স ইনটু এই ডাইমেনশন হলো ডিএক্স, ডিএক্স থিকনেস হলো ডিজেড, ডিজেড, আর এখান থেকে মোমেন্টাম হলো এই ডিসটেন্সটা, সেটা হলো ডিওয়াই। তাহলে এটা দিতেছে ক্লকওয়াইজ মোমেন্ট, আমরা লিখলাম সেটারে পজিটিভ, এটা দিতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা লিখলাম নেগেটিভ। তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে এইটা মাইনাস এইটা সমান সমান কি, ইকুইলিব্রিয়ামে আছে, সেই জন্য 0, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলি যদি কমন নাও, টাও ওয়াই এক্স মাইনাস টাও এক্স ওয়াই সমান সমান 0, তাহলে কি হইলো, টাও ওয়াই এক্স ইজ ইকুয়াল টু টাও এক্স ওয়াই, এটা পাওয়া গেল। তুমি এখন এইরকম একটা কাট না নিয়ে এইরকম একটা কাট নিতে পারো, বা আদার প্লেনের প্যারালাল আর একটা কাট নিতে পারো, সেগুলি থেকে পাওয়া যাবে কি, সেগুলি থেকে পাওয়া যাবে ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড ওয়াই, জেড এক্স ইজ ইকুয়াল টু এক্স জেড। তার মানে আসলে আমরা যে আগে কনক্লুড করে আসছিলাম যে প্রতি ফেসে এই যে এইটার ব্যাকে যা আছে এক্স্যাক্টলি সেম ভ্যারিয়েবল, সেই জন্য এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3 3 9টা স্ট্রেস কম্পোনেন্ট এক্সিস্ট করে একটা পয়েন্টে, সেটাও আসলে পুরাপুরি কারেক্ট না ভ্যালু, মানে ভ্যারিয়েবল হিসাবে স্ট্রেসের ভ্যালু থাকতে পারে, কিন্তু ভ্যারিয়েবল হিসাবে যদি দেখি আসলে এই এক্স ওয়াই আর ওয়াই এক্স এক, এই জেড এক্স আর এই এক্স জেড আর এই জেড এক্স এক, ঠিক আছে, এখানের এই ওয়াই জেড আর এই জেড ওয়াই এক, তার মানে কি ভ্যারিয়েবল কয়টা, সিগমা এক্স, টাও এক্স ওয়াই, টাও ওয়াই জেড, টাও জেড এক্স। সো আসলে 6টা ভ্যারিয়েবল এক্সিস্ট করে। প্রথমে আমরা ভাবলাম যে 3 6 18টা, তারপরে ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করলাম, একটা পয়েন্টের ব্যাক টু ব্যাক সারফেস গুলার কথা চিন্তা করে দেখলাম যে আসলে না, আসলে এটা তো আসলে আমার 3টা সারফেস, 3 6 3 3 9টা। তারপরে আমরা যখন এরকম একটা কাট নিয়ে স্টাডি করলাম, তখন দেখলাম যে আসলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স, সিমিলারলি ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড ওয়াই হবে, এবং মানে একই জিনিস আবার তুমি করতে পারো, জাস্ট এই প্লেন গুলা বদল করে করে, সো দ্যাট ইজ মিনিংলেস একই জিনিস রিপিটেটিভলি করা। সো সিমিলারলি আমরা এই দুইটা বলছিলাম। সো আসলে ভ্যারিয়েবল আসলে রিডিউসড হইতেছে একটা পয়েন্টের স্ট্রেসের, নরমাল এক্স এর জন্য 3টা আর শিয়ার স্ট্রেসের জন্য 3টা। সো পয়েন্টে যদি তুমি স্ট্রেসের ডেফিনেশন দিতে যাও, এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিফাইন ইট লাইক এরকম, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, টাও এক্স ওয়াই, টাও ওয়াই জেড এন্ড টাও জেড এক্স, ঠিক আছে। তাহলে একটা পয়েন্টের স্ট্রেসকে আমরা লিখবো কি, 3টা নরমাল স্ট্রেস আছে, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, এগুলারে নরমালি আপাতত আমি এটা বলতেছি না কেন এইভাবে লেখা হয়েছে, জাস্ট সিকোয়েন্সটা বলি, যে ডায়াগোনালি লেখা আছে, ডায়াগোনাল বরাবর সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড বসানো আছে, আর বাকি হলো কি টাও এক্স ওয়াই, এটাও টাও এক্স ওয়াই, টাও জেড এক্স, টাও জেড এক্স, টাও ওয়াই জেড, টাও ওয়াই জেড, এগুলো আছে। এটাই হলো একটা পয়েন্টে স্ট্রেসের ডেফিনেশন। এখন এটা কি জিনিস, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, আজকে আর এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করো, আমি তাহলে এগুলা একটু ক্লারিফাই করার চেষ্টা করি। আজকে যা পড়ানো হলো প্রথম থেকে, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, খুব একটা কিছু পড়াইও নাই আসলে, স্ট্রেস কাকে বলে সেটা বলেছি, তারপরে তোমার স্ট্রেসের ক্লাসিফিকেশন গুলা বলেছি, কেন স্ট্রেসটা একটা পয়েন্টে আসলে ডিফাইন করতে হবে, এবং প্রতি পয়েন্টে যে স্ট্রেসটা ভ্যারি করে কি কারণে করে সেটা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তারপরে কিভাবে তুমি একটা পয়েন্টকে কিভাবে ডিফাইন করবা সেটা বলেছি। একটা পয়েন্টকে ডিফাইন করার পরে যেহেতু আমরা স্ট্রেস কিভাবে পাবো একটা সারফেসে সেটা আগেই এক্সপ্লেন করেছি। তাহলে একটা পয়েন্টের 6টা সারফেস ধরে সেটার মধ্যে কি কি থাকতে পারে, কয়টা স্ট্রেস আসলে আসতে পারে, এবং চিহ্নগুলা কিভাবে আমরা সেপারেট করব, নরমাল শিয়ার এবং এগুলাকে সাবস্ক্রিপ্ট দিয়ে কিভাবে
ডিস্টিংগুইশ করবো একটা থেকে আরেকটাকে আলাদাভাবে বোঝার জন্য সেটা বলেছি। দেন এতগুলা সারফেস মানে 3-6-18টা কিভাবে আসলে 18টাই কিনা সেটা বোঝার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগুলার সংখ্যা আমরা কমিয়েছি এবং ফাইনালি কনক্লুড করেছি যে আসলে একটা পয়েন্টের স্ট্রেসকে ডিফাইন করার জন্য 3টা নরমাল স্ট্রেস আর 3টা শিয়ার স্ট্রেসই মোর দেন এনাফ। সো আজকের ক্লাসে আমরা এতটুকুই ডিসকাস করেছি। এখন যদি কারোর প্রশ্ন থাকে, যদি কিছু না বোঝা যায় যেটা আজকে বলেছি সেটা থেকে, সেই ক্ষেত্রে প্রশ্নটা করতে পারো। আমি চেষ্টা করব যে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখো যদি প্রশ্ন থাকে। স্যার কাইন্ডলি মোমেন্ট নেওয়াটা আবার একটু বোঝাবেন? এই কোন স্লাইডটা? টু ডাইমেনশনাল যে এটা আঁকালেন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি যেটা বলছিলাম যে বইতে এক্সট্রিমলি সিম্পলিফাইড একটা জিনিস দেওয়া আছে। এটাকে বেশি সিম্পলিফাই যখন করা হয় আমরা বলি যে স্পেশাল কেস। তো স্পেশাল কেসটা কি ছিল এখানে? স্পেশাল কেসটা ছিল কেস অফ পিওর শিয়ার। আমি বলছিলাম যে কেস অফ পিওর শিয়ার না নিয়ে অ্যাক্সিয়াল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস রাখেও এটা আমরা একই জিনিস এস্টাবলিশ করতে পারি। আমরা যেটা করছি যে এই এলিমেন্টটা পিওর শিয়ার বলাতেই নরমাল স্ট্রেস গুলো আসলে দেখায় না, বুঝছো? সো পিওর শিয়ার যদি না বলো, এখানে তুমি সিগমা এক্স দেখাবা, এখানে সিগমা এক্স দেখাবা, এখানে সিগমা ওয়াই দেখাবা, এটা হলো সিগমা ওয়াই দেখাবা, আর বাকিগুলা তো আছেই। তারপরে যেটা করা হয়েছে এই প্লেন বরাবর মানে এক্স ওয়াই প্লেনে এই এলিমেন্টটাকে আঁকা হয়েছে। তাহলে এক্স ওয়াই প্লেনে যেই ফোর্স গুলা আছে সেগুলা দেখানো হয়েছে। তাহলে এক্স ওয়াই প্লেনে কি ফোর্স? এই যে এই চারটা ছাড়াও তোমার সিগমা এক্স, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা ওয়াই, এখানে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা এক্স, সিগমা ওয়াই, এই চারটা আসবে আর কি, বা 2D প্ল্যানার অবজেক্ট হিসেবে এটাকে আঁকা হয়েছে, ঠিক আছে? তারপরে যেটা আমি বললাম যে আসলে এটা তো শুধু তোমার ইকুইলিব্রিয়ামে থাকলে শুধু যে সামেশন অফ লিনিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু 0 সেটা না। ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন হলো যে সামেশন অফ এনি ফোর্স 0। একটা মেম্বার যদি বা একটা স্ট্রাকচার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সেই স্ট্রাকচারের জন্য যেমন সামেশন অফ অল ফোর্সেস 0, সেই স্ট্রাকচারের থেকে একটা চাঙ্ক কেটে বাইর করলে সেটার জন্য সামেশন অফ অল ফোর্সেস 0, সেখান থেকে শুধু একটা পয়েন্ট নিয়ে আসলো সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাইলে আমরা একটা পয়েন্ট নিয়ে আসছি 2D প্ল্যানার পয়েন্ট, সেটা ঠিক আছে। এরপরে যেটা বললাম ফোর্স হলো একটা জেনারেল কথা। ফোর্স লিনিয়ার ফোর্স হইতে পারে, এটা বেন্ডিং মোমেন্ট হইতে পারে, এটা টর্সানো হইতে পারে। সো আমরা বেন্ডিং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লিখবো আর কি। এবং কি রকম মোমেন্ট 0? এই 2D প্ল্যানার অবজেক্টের জন্য কি লেখা যায়? মোমেন্ট হলো কোন অ্যাক্সিসের অ্যাবাউট, এই পারপেন্ডিকুলার যেটা সেটার অ্যাবাউটই তো মোমেন্ট, সেই লাইনের অ্যাবাউট মোমেন্ট তো। তাহলে এটা হলো সামেশন অফ mz is equal to 0 আমরা বলবো। এরপরে বললাম যে এটা যে কোনো পয়েন্টের অ্যাবাউটে 0 হবে। এটা এখান থেকে নিলেও হবে, এখান থেকে, বা 4 কোণা 4 পয়েন্ট থেকে যদি নাও, বা ইন বিটুইন যে কোনো পয়েন্ট এখান থেকে নিলেও হবে। সহজে অঙ্ক করার জন্য আমি যেটা করলাম সেটা হলো যে এই পয়েন্ট থেকে আমি নিলাম। এই পয়েন্ট থেকে নিলে কি হবে দেখো, এই নরমাল স্ট্রেসের জন্য যেই ফোর্সটা সেটা হলো এই ফোর্স। তাহলে এই ফোর্সটা এই পয়েন্ট দিয়ে যায়, মোমেন্ট 0। এই ফোর্সটা সিগমা এক্স এটা যেটা, সেটাও এই পয়েন্ট দিয়ে যায়, মোমেন্ট 0। সিগমা ওয়াই এটা, সেটাও থেকে যেই ফোর্স আসবে এখান দিয়ে যায় 0। সিগমা ওয়াই এটা, সেটারও যেই ফোর্স আসে এই পয়েন্ট দিয়ে যায় 0। তুমি এইভাবে চিন্তা করতে পারো। তাহলে নরমাল স্ট্রেস থেকে যেই নরমাল ফোর্স গুলো আসবে সেগুলোর মোমেন্ট 0 হয়ে গেল, তুমি রিমেনিংটা নিয়ে প্রসিড করতে পারো। আবার তুমি মনে করতে পারো যে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট ফ্রম হিয়ার, আমি এখান থেকে করতে চাই। তাইলে কি হবে তোমার, দেখো এই নরমাল স্ট্রেস থেকে যেই ফোর্স আসে সেটা আমি বললাম, ফোর্সটা কি দেখো, এটা যদি সিগমা এক্স হয়, সিগমা এক্স ইনটু এই ডাইমেনশনটা কি, এই ডাইমেনশন হলো ওয়াই ডিরেকশনে ডিওয়াই, থিকনেস কত ডিজেড। তাহলে লেখো সিগমা এক্স ইনটু ডিওয়াই ইনটু ডিজেড। এটার মোমেন্ট আর্ম কত, এই ডিসটেন্সটুকু, তাই না? ডিওয়াই বাই 2 ক্লকওয়াইজ এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট দেয়, প্লাস একই ফোর্স আসে এই স্ট্রেস থেকে এবং একই আর্ম, কিন্তু এখন দেখি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে একই চিহ্নে একই ভ্যালু, জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে লিখবা, তো ইকুয়াল এন্ড অপোজিট যোগ বিয়োগ করে 0 হয়ে গেল। সেম এটার আর এটার জন্য। সো আসলে এই পয়েন্ট থেকে যখন আমি যদি মোমেন্ট নিই, তাইলেও আমার নরমাল স্ট্রেসের মোমেন্ট 0ই আসে, ঠিক আছে? কারণ এগুলা সেলফ ব্যালেন্সিং টাইপের জিনিস, ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে থাকলো কি, থাকলো হলো সে, এখন আমি মনে করো এই পয়েন্ট থেকে নিতেছি, তাহলে থাকলো নরমাল স্ট্রেস গুলা সব 0 হয়ে গেল, থাকলো এখন শিয়ার স্ট্রেসের মোমেন্ট গুলা। তাহলে সি পয়েন্ট থেকে দেখো এই শিয়ার ফোর্স, শিয়ার স্ট্রেস থেকে যেই ফোর্স আসবে সেটা সি পয়েন্ট দিয়ে যায়, এই শিয়ার স্ট্রেস থেকে যেই ফোর্স আসবে সেটাও সি পয়েন্ট দিয়ে যায়। তাহলে এগুলিরও মোমেন্ট 0 হয়ে গেল, থাকলো এই দুইটা। নাও এখন আমরা মোমেন্ট নিই সি পয়েন্ট থেকে। তাহলে প্রথমে এই শিয়ার স্ট্রেসের ফোর্সটা বাইর করো।
কি হবে এই এরিয়াটা কত dy ইন্টু dz ইন্টু এটা, তাহলে dy ইন্টু dz ইন্টু টাও এক্স হলো ফোর্স, মোমেন্ট আর্মটা কত, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিতেছো, মোমেন্ট আর্ম হলো dx এবং সেটা দেয় কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যদি ক্লকওয়াইজ মোমেন্টকে 0 হিসাবে তোমার ইকুয়েশনে পজিটিভ হিসাবে লিখতে চাও তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে মাইনাস টাও এক্স ওয়াই ইন্টু ডিওয়াই থিকনেস ডিজেড, ডিওয়াই ইন্টু ডিজেড, আর মোমেন্ট আর্ম হলো ডিএক্স, সামনে একটা মাইনাস চিহ্ন, তাহলে এই হলো এইটার মোমেন্ট। আর এটার জন্য কি হবে টাও ওয়াই এক্স হলো স্ট্রেস, এরিয়া দিয়ে গুণ করে, এরিয়া কত, এটা হলো ডিএক্স আর থিকনেস হলো ডিজেড, তাহলে টাও ওয়াই এক্স ইন্টু এরিয়া, এই হলো ফোর্স, মোমেন্ট আর্ম কত এইটুকু, এইটুকু কত ডিওয়াই, তাহলে ডিওয়াই এবং এটা এই পয়েন্টের রেসপেক্টে এটারটা ক্লকওয়াইজ, তাহলে সেটা হলো পজিটিভ। তাহলে লিখলাম কি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0 বা সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু 0, যেভাবে তোমার সুবিধা করো, যে আমি পয়েন্ট সি এর রেসপেক্টে লিখলাম, তাহলে এটা আসলো। তাহলে যেহেতু 0 ডিএক্স ডিওয়াই ডিজেড কমন নেওয়ার পরে আসে কি টাও এক্স ওয়াই মাইনাস টাও ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 0 বা টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স। দিস ইজ দ্য কনক্লুশন ফ্রম এক্স ওয়াই প্লেনের 2D প্ল্যানার অবজেক্ট। তুমি এরপরে ওয়াই জেড প্লেন জেড এক্স প্লেন নিয়ে করলে এইটা এবং এইটা পাবা, একই জিনিস তো তিনবার করে লাভ নাই, কারণ একই কনক্লুশন আসবে একই জিনিস থেকে। তাহলে আমরা এখানে ডেমনস্ট্রেট যেটা করলাম সেটা হলো টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স, টাও ওয়াই জেড ইজ ইকুয়াল টু টাও জেড ওয়াই এন্ড টাও এক্স জেড ইজ ইকুয়াল টু টাও জেড এক্স। সো এটা আসলো, তার মানে আমরা যে এখানে বলে আসছিলাম যে 3 3 9টাও আসলে না, এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম, তাহলে আসলে তোমার থাকতেছে 3টা নরমাল আর 3টা শিয়ার স্ট্রেস। কাজেই একটা পয়েন্টের স্ট্রেসকে ডিফাইন করতে হলে আসলে আমার 3টা নরমাল স্ট্রেস কম্পোনেন্ট এবং 3টা শিয়ার স্ট্রেস কম্পোনেন্টই এনাফ, আর লাগবে না। এখন যদি ভ্যালু থাকে 6টা স্ট্রেস কম্পোনেন্টের ভ্যালু দিতে হবে, আর যদি ভ্যালু 0 হয় তাহলে যেই কয়টা থাকে সে কোনো ফোর্স নাই কোনো স্ট্রেসও নাই, তাহলে সব স্ট্রেস কম্পোনেন্টই 0। আর 6 ডিরেকশনেই 6 জিনিস বসে আছে, তাইলে 6 ডিরেকশন তো না, 3 ডিরেকশনে নরমাল এন্ড শিয়ার এক্সিস্ট করে, তাহলে তখন 6টা স্ট্রেস কম্পোনেন্ট লাগবে। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক, আমরা আগামী দিন কন্টিনিউ করব। এবং আমার গত টার্মের এক্সপেরিয়েন্স বলি, টাইমটা আমি আজকে এই জন্যই ঘড়ি দেখে দেখে মেনটেন করতেছি যে গত টার্মে ক্লাস করার সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু কোনো একজন রিপিটার পরবর্তীতে জানাইছিল আমি দীর্ঘ সময় জুড়ে ক্লাস নিছি। কাজেই সিআররা কিপ ইট ইন মাইন্ড যে তোমরা আমার রিমাইন্ডার দিবা, সময় শেষ হওয়া মাত্র বলবা, ওই কোন রিপিটার পরে এটা নিয়ে পরে গুতাগুতি করবে যে আমি বেশি সময় ক্লাস নিছি, আই ডোন্ট নিড দ্যাট, ঠিক আছে? আর যারা করতে চাও তারাও আমাকে জানাবা, যারা করতে চাও না বেশি সময় ক্লাস হলে তারা দে আর ফ্রি টু লিভ, ঠিক আছে? কি বলছি বোঝা গেছে? আমি যদি ক্লাস তোমার 50 মিনিটের বিয়ন্ডে চলে যাই, যাদের থাকার ইচ্ছা হয় থাকবা, যাদের থাকার ইচ্ছা হয় না, অন্য কোনো কাজ থাকে, তারা চলে যাবা, দে আর ফ্রি টু লিভ। জাস্ট পরে বললো না যে এই স্যার বেশি সময় জুড়ে ক্লাস নিয়ে আমারে অস্থির করে ফেলছে। যাদের অস্থির লাগবে ক্লাস চলার সময়, দে আর ফ্রি টু লিভ। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।